বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। 23 সালের এপ্রিল মাসে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। 36 জুলাই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না, কারণ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই জন্য তখনই একটা দাবি উঠেছিল যে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হবে। এমনকি যুবকদের একটা অংশ তখন বঙ্গভবনের সামনে গিয়ে এই দাবি উত্থাপন করেছিল। যদিও ওই অংশের এই পদক্ষেপের সাথে আমরা সরাসরি ছিলাম না। এরপরে আপনারা জানেন যে 5 আগস্ট রাষ্ট্রপতি ভবনে যে মিটিংটা হয়েছিল, 3 বাহিনীর প্রধান ছিলেন, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ছিলেন, আমরা ছিলাম। সবগুলা দল না থাকলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলের নেতৃবৃন্দ ছিলেন এবং সিভিল সোসাইটিরও 2-1 মেম্বার ছিলেন। সেদিনকার আলাপ আলোচনায় অনেকগুলা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শের আলোকেই মধ্যরাতে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু আমরা অবাক হলাম। পরবর্তী বৎসর অর্থাৎ 25 সালের প্রথম ভাগে একটি জাতীয় দৈনিকের একজন সম্পাদকের সাথে তিনি কথা বলতে গিয়ে, সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি পুরো বিষয়টাকে অস্বীকার করলেন। পুরো উল্টা একটা ন্যারেটিভ তিনি নিয়ে আসলেন। তিনি বললেন যে তিনি কোনো পদত্যাগপত্র দেখেনি নাই। তাহলে সেদিন বাংলাদেশের 12 কোটি মানুষের সামনে তিনি যে বক্তব্যটা দিলেন সেখানে তিনি মিথ্যাচার করেছেন, অথবা সেদিন যদি তিনি সঠিক বলে থাকেন তাইলে পত্রিকার সাথে যখন তিনি ইন্টারভিউ দিতে গিয়েছেন তখন তিনি মিথ্যাচার করেছেন। পরস্পর বিরোধী, সম্পূর্ণ পরস্পর বিরোধী দুইটা জিনিস তো সঠিক হতে পারে না। আমি সেই দিনই আমার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলাম যে দুইটার যে কোনো একটা মিথ্যা হবে। যদি একটাও মিথ্যা হয়, যে কোনো একটা, তাহলে প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া। তিনি যাননি। বর্তমান সরকারও তাকে সরায়নি, বরঞ্চ যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম। আমরা বললাম যে এমন কাউকে সংসদে ভাষণ দেওয়া ব্যবস্থা করা উচিত হবে না যিনি স্বৈরাচারের দূষর ছিলেন, যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন। কিন্তু সরকারি দল তাই করল। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। আমরা ওয়াকআউট করে বের হয়ে আসলাম। তারা শুনলেন। তারপরে এই সংসদে আমরা অবাক হয়ে দেখলাম যে 300 সদস্যের মধ্যে, অবশ্য 300 তখন ছিলেন না, 298 ছিলেন। 298-এর মধ্যে 5 জন মানুষও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাননি তাদের বক্তব্যে।
কারণ তিনি সেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না। সরকারি দল সন্তোষ প্রকাশ করল যে হাসিনার নিয়োগ দেওয়া প্রেসিডেন্টকে মুখ দিয়ে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পেরেছি, এটাই আমাদের বিজয়। জনগণ এটা পছন্দ করেন। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। ইতিমধ্যে জাতীয় সংসদের 2টি সেশন শেষ হলো, উদ্বোধনী সেশন এবং বাজেট সেশন। আগামী 20 সেপ্টেম্বর আবার আমরা আশা করছি জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ, 3য় অধিবেশন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তো যেহেতু এর ভিতরেই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়াই হয়তোবা সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আসলে আমাদের ভূমিকা কী হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, এটা সকলের প্রত্যাশা। সংবিধান অনুযায়ী যেহেতু তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, এখন হয়তো ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করবেন। যত সময় মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন, তারা যখন স্পিকার হিসাবে শপথ নিয়েছেন অথবা ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, একই সাথে এই শপথটা হয়ে গেছে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্পিকারের এবং স্পিকার হিসাবে ডেপুটি স্পিকারের। কাজে এখানে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা না। আমরা চাই কোনো সংকট তৈরি না হোক, তবে জনগণের যে মৌলিক প্রত্যাশা যে একটা পরিবর্তনের বাংলাদেশ, এখনও বাংলাদেশের নবগঠিত পার্লামেন্ট সেদিকে পা বাড়ায়নি। আমরা অনবরত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভিতরে এবং বাইরে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। অতি স্বল্প সময়ের দাওয়াতে আপনারা আজকে এখানে হাজির হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমার এবং আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু